হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা 2008-এর এসএলএসটি যে কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। তো প্রথম কোয়েশ্চেনটা ছিল ফাইন্ড দ্য ইকুয়েশন হুজ রুটস আর রেসিপ্রোকাল অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন x⁴ প্লাস 3x³ মাইনাস 7x² প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এই ধরনের কোয়েশ্চেন আমরা আগে একটা ইয়ারে করেছিলাম। সেখানে রেসিপ্রোকাল বলেনি, সেখানে বলেছিল নেগেটিভ হবে, সেম ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন সাইন ছিল। সেখানে কি করেছিলাম, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স পুট করেছিলাম। বাট এখানে যেহেতু রেসিপ্রোকাল বলেছে তাহলে ওয়াই ইকুয়াল টু 1/x পুট করবো, কারণ এর যে রিকোয়ার্ড ইকুয়েশন তার রুটগুলো এই রুটের রেসিপ্রোকাল, তার জন্য এখানে 1/x পুট করেছি। তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, 1/y। তাহলে 1/y এক্সের জায়গাতে 1/y পুট করে দিয়েছি, এটা ক্যালকুলেট করা হয়েছে। ক্যালকুলেট করে যেটা পেলাম, দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। এবারে এই ওয়াইয়ের জায়গায় আমরা এক্স পুট করে দেবো, কারণ যেহেতু যে গিভেন ইকুয়েশন সেটা এক্স দিয়েছিল এবং তারই রেসিপ্রোকাল বলেছে, তার জন্য আমরা রিকোয়ার্ড ইকুয়েশনটা আমরা এক্স নিয়ে কনভার্ট করে নিলাম। জাস্ট ওয়াইয়ের জায়গায় আমরা এক্স লিখে দিলাম, x⁴ প্লাস 2x³ মাইনাস 7x² প্লাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0 ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন হুজ রুটস আর রেসিপ্রোকাল টু দ্য রুটস অফ দ্য ইকুয়েশন দিস। ঠিক আছে, খুবই একটা সহজ কোয়েশ্চেন। মানে ওখানে তোমার আগে একটা কোয়েশ্চেন করেছিলাম, সেটা অপোজিট সাইন ছিল আর সেম ম্যাগনিটিউড ছিল, তার জন্য ওয়াই ইকুয়াল টু সেখানে মাইনাস এক্স পুট করেছিলাম। এখানে রেসিপ্রোকাল বলেছে বলে ওয়াই ইকুয়াল টু 1/x পুট করেছি। তাহলে এক্স ইকুয়াল টু 1/y, দেন ভেরি ইজি। নেক্সট কোয়েশ্চেন, if the rank of the matrix this matrix be 1, then show that the lines a1x b1y plus c1 equal to 0 and a2x b2y plus c2 equal to 0 are coincident। এই যে ম্যাট্রিক্স এর যদি র্যাঙ্ক 1 হয় তাহলে এই লাইন দুটো কোইন্সিডেন্ট প্রুভ করতে হবে। তো এইটা যদি এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক যদি 1 হয়, তার মানে কি, তার মানে হচ্ছে যত টু অর্ডারের কোফ্যাক্টর আছে তাদের ডেট ভ্যালু 0 হবে। তার মানে ডিটারমিনেন্ট অফ a1 b1 a2 b2 a1 b1 a2 b2, তারপর b1 c1 b2 c2 আর a1 c1 a2 c2, এই সব ডিটারমিনেন্টগুলো যেহেতু তোমার এখানে র্যাঙ্ক 1 বলেছে, তাহলে কিন্তু যত 2x2 অর্ডারের যত কোফ্যাক্টর আছে তাদের ডেট ভ্যালু কিন্তু 0 হবে। তাহলে সেইটা 0 করে দিয়েছি। এবার এগুলো ক্যালকুলেট করা হয়েছে, ডেট ভ্যালুগুলো বের করা হয়েছে, a1 b2 মাইনাস a2 b1। ঠিক আছে, এবার একটা ওইদিকে নিয়ে গিয়েছি, এবার a1 এর নিচে b1 এনেছি। তাহলে a1/a2 ইকুয়াল টু a1/a2 ইকুয়াল টু হবে, সরি এখানে একটা ভুল আছে, b1/, ঠিক আছে, a1/a2 ইকুয়াল টু b1/b2, a1/a2 ইকুয়াল টু b1/b2। একইভাবে সেকেন্ড ডিটারমিনেন্টটা যদি আমি ভাঙি তাহলে সেখান থেকে পাবো b1/b2 ইকুয়াল টু c1/c2। থার্ড ডিটারমিনেন্টটা যদি আমি ভাঙি তাহলে পাবো a1/a2 ইকুয়াল টু c1/c2। তাহলে এই তিনটেকে যদি আমরা একটা জায়গায় করি তাহলে আমরা পাবো a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2। তো এইটাই হচ্ছে কন্ডিশন ফর কোইন্সিডেন্ট অফ দিস টু স্ট্রেট লাইন। এই দুটো স্ট্রেট লাইনে কোইন্সিডেন্ট হওয়ার যে কন্ডিশন ছিল, যেটা তোমার জিওমেট্রি পোর্শন আর কি, জিওমেট্রি, সেটা ছিল a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2। বা তোমরা এটা ক্লাস 10-এর গ্রাফিক্যাল যখন সলিউশন করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে দুটো ইকুয়েশনের, সেটাও সেই কন্ডিশন থেকেও আসতে পারো। ইনফাইনাইটলি মেনি সলিউশন যখন হবে তখন লাইন দুটো গ্রাফিক্যালের যদি লাইন রিপ্রেজেন্ট করছে এই ইকুয়েশন দুটো, সেই লাইন দুটো কোইন্সিডেন্ট হয়। তো সেই ক্ষেত্রে কন্ডিশন ছিল যে এক্সের কোএফিসিয়েন্টের রেশিও ওয়াই কোএফিসিয়েন্টের রেশিও আর কনস্ট্যান্টের রেশিও ইকুয়াল হয়। তাহলে এটাই হচ্ছে যে দুটো লাইন কোইন্সিডেন্ট হওয়ার কন্ডিশন। ঠিক আছে, তো সেটা আমরা পেয়েছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি therefore the given lines a1x b1y c1 equal to 0 আর a2x b2y c2 equal to 0 আর কোইন্সিডেন্ট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট অন দ্য কনিক l/r equal to 1 minus e cos theta হুজ ডিস্টেন্স ফ্রম দ্য পোল ইজ মিনিমাম। ঠিক আছে, তাহলে সেই পয়েন্টের ডিস্টেন্স ফাইন্ড করতে বলেছে, যে পয়েন্টটার পোল থেকে ডিস্টেন্স হবে মিনিমাম। তাহলে আমার এখানে যে কনিকের ইকুয়েশনটা দেওয়া আছে ইন পোলার ফর্ম l/r ইকুয়াল টু 1 মাইনাস ই কস থিটা, তাহলে এখান থেকে r ইকুয়াল টু কী লিখতে পারি, l/1 মাইনাস ই কস থিটা। ঠিক আছে, ডায়াগোনাল ইন্টারচেঞ্জ করলাম। এইবার এখানে বলেছে কি বলেছে, ডিস্টেন্সটা মিনিমাম হবে। তাহলে এখানে ডিস্টেন্স কোনটা, ডিস্টেন্স হচ্ছে 8টা, তাহলে 8টা মিনিমাম হবে
কখন? যখন 1 মাইনাস ই কস থিটা এইটা আমার ম্যাক্সিমাম হবে, আরটা মিনিমাম হবে যখন 1 মাইনাস ই কস থিটা ম্যাক্সিমাম হবে। আবার 1 মাইনাস ই কস থিটা ম্যাক্সিমাম হবে কখন? যখন কস থিটাটা মিনিমাম হবে। যখন কস থিটাটা মিনিমাম হবে তখনই তো এটা ম্যাক্সিমাম হবে, কারণ কস থিটাটা মিনিমাম হলে তবেই তোমার এটা ম্যাক্সিমাম হবে। তাহলে এবার দেখতে হবে কস থিটা কখন মিনিমাম হবে? কস থিটা মিনিমাম হবে যখন থিটা ইকুয়াল টু পাই হবে, ঠিক আছে? থিটা ইকুয়াল টু পাই হলে কস থিটা মিনিমাম। তাহলে আমরা আলটিমেটলি কন্ডিশনটা কী পেলাম? আরটা মিনিমাম হওয়ার, সেটা হচ্ছে থিটা ইকুয়াল টু পাই, ঠিক আছে? এবার থিটা ইকুয়াল টু যদি পাই হয় তাহলে আর ইকুয়াল টু কত হবে? আর ইকুয়াল টু এল বাই 1 মাইনাস ই কস পাই। তাহলে যে পয়েন্টটা আমরা ফাইন্ড করছিলাম সেই পয়েন্টটা কী হবে? যে পয়েন্টটা পোল থেকে ডিস্টেন্স মিনিমাম সেই পয়েন্টটা হচ্ছে এল বাই 1 মাইনাস ই কস পাই, কারণ থিটা সমান পাই পুট করলাম কমা পাই। আর থিটা থাকে তাহলে এইটা হচ্ছে আর এর ভ্যালু, এইটা আর এর ভ্যালু, এখানে থিটার জায়গায় পাই পুট করে দিলাম তাহলে আর এর ভ্যালু পেলাম কমা পাই, এ হয় পয়েন্ট। আর কমা থিটা এরকম পজিশন হয়, আর কমা থিটা পজিশনে পয়েন্ট হয়, তাহলে এখানে আর এইটা, এই তো আর, এখানে থিটা পুট করলাম আর থিটাটা পাশে রাখলাম, এটা হচ্ছে রিকোয়ার্ড পয়েন্ট। কিন্তু তোমার এখানে বলেছে মিনিমাম ডিস্টেন্স ফাইন্ড করতে, তাহলে মিনিমাম ডিস্টেন্স মধ্যে এই আরটার ভ্যালু মিনিমাম হয়েছে কখন? পাই, যখন থিটা ইকুয়াল টু পাই। তাহলে থিটা ইকুয়াল টু পাই যদি পুট করো যে ভ্যালুটা আর এর পাবে সেটাই মিনিমাম। তাহলে ডিস্টেন্স ফ্রম দ্য পোল বা মিনিমাম ডিস্টেন্স ফ্রম দ্য পোল লিখতে পারো ইকুয়াল টু এল বাই 1 মাইনাস ই কস পাই। তাহলে ই কস পাই ভ্যালু হচ্ছে তোমার কস পাইয়ের মাইনাস, কস পাইয়ের ভ্যালু হচ্ছে -1, আর এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, ঠিক আছে? তাহলে এল বাই 1 প্লাস ই ইজ দ্য মিনিমাম ডিস্টেন্স ফ্রম দ্য পোল। Next, question number 4. Find the equation of the plane containing the line this and perpendicular to the plane this. একটা লাইন প্লেনের ইকুয়েশন ফাইন্ড করতে বলেছে যে প্লেনটা এই লাইনটাকে কন্টেন করে আছে এবং তার সাথে এই প্লেনের উপর পারপেন্ডিকুলার। তাহলে আমরা ধরে নিলাম লেট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন কন্টেনিং দিস লাইন, এই লাইন কন্টেন করে আছে মানে এই লাইনের উপর যে পয়েন্ট আছে সেই পয়েন্টটাকেও কন্টেন করে আছে। তাহলে কোনো একটা প্লেন যেটা একটা পয়েন্ট দিয়ে পাস করছে তার ইকুয়েশন কী হয়? এ ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্লাস সি ইন্টু জেড মাইনাস জেড ওয়ান। তাহলে এখানে পয়েন্টটা কত? 1 1 3, তাহলে সেটা আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ানের জায়গায় পুট করলাম 1 1 3। তাহলে ইকুয়েশনটা আমি কী ধরলাম? এ ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ওয়ান প্লাস সি ইন্টু জেড মাইনাস 3 ইকুয়াল টু 0, যেখানে এ বি সি আর দ্য ডিআরএস অফ দ্য নর্মাল টু দ্য প্লেন। একটা প্লেনের উপর নর্মালের ডিআরএস হচ্ছে এবিসি, এটাই হয়, ঠিক আছে? মানে ওই এক্স এর কোপিশন যেটা থাকে সেটা আর ওয়াই কোপিশন যেটা কোপিশন, এই তিনটা হচ্ছে ডিআরএস, ওই প্লেনের উপর যে নর্মাল থাকে সেটা। এইবার এই যে ইকুয়েশন পেলাম প্লেনের, এই প্লেনটা তো এই লাইনটা কন্টেন করে আছে, তার মানে এই এই লাইনটা এর যে নর্মাল তার সাথে পারপেন্ডিকুলার হবে, মানে এরকম হবে। এইটা তো প্লেনটা আমার রিকোয়ার্ড প্লেন, এটা ওয়ান প্লেন যদি হয়, এটা ওয়ান প্লেনটা যদি হয় তাহলে এই প্লেনের উপর ওই লাইনটা আছে যে লাইনটা ওরা দিয়েছে। এবার এই প্লেনের উপর নর্মাল যে আছে, যে নর্মাল তার ডিআরএস কত? এ বি সি, তিনটে এর ডিআরএস হচ্ছে এ বি সি। আর এই যে লাইনটা আছে এর ডিসিএসগুলো কি আছে? 2, -1, 4, 2, -1, 4। এবার এই যে নর্মাল সেটা তো এই লাইনের উপর পারপেন্ডিকুলার, কারণ তো এই লাইন তো প্লেনের উপরে আছে, তাহলে নর্মালটা ওই লাইনের উপর পারপেন্ডিকুলার হবে। এবার তাহলে পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন কী হবে? তাদের যে প্রোডাক্টের সাম সেটা 0 হবে, মানে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়াল টু 0, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়াল টু 0। তো সেই কন্ডিশন অনুযায়ী কী লিখতে পারি? দেখো 2a, তারপরে হচ্ছে -1 ইন্টু বি মানে মাইনাস বি, 4 ইন্টু সি মানে 4c ইকুয়াল টু 0, এটা একটা পেলাম। আরও একটা বলেছে যে এই লাইনটা রিকোয়ার্ড প্লেনটা এর সাথে পারপেন্ডিকুলার, তাহলে একটা প্লেন আর একটা প্লেনের উপর যদি পারপেন্ডিকুলার হয়, ঠিক আছে, তাহলে তাদের নর্মাল দুটো পারপেন্ডিকুলার হবে। একটা প্লেন যদি আর একটা প্লেনের উপর পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের নর্মাল দুটো একটা উপর পারপেন্ডিকুলার হবে। এবং তাহলে এই প্লেনটা নর্মালের ডিআরএস কত? এ বি সি, আর এই প্লেনের নর্মালের ডিআরএস কত? 1 2 1। তাহলে একই কন্ডিশনে যেটা এখানে করলাম, তাহলে 1 ইন্টু এ মানে 1 ইন্টু এ মানে এ, 2 ইন্টু বি মানে 2b, আর
ওয়ান ইন্টু সি, মানে সি ইকুয়াল টু 0। এটা হলো ইকুয়েশন নাম্বার 4। আর আগে একটা ইকুয়েশন 3 ছিল, এটা নিচে রাখলাম। এবার ক্রস মাল্টিপ্লাই করে এ বি সি তিনটে ভ্যালু পেয়েছি। এ বি, তাহলে রিকোয়ার্ড ইকুয়েশন কী হবে, যেখানে এ ছিল সেখানে এর ভ্যালু বসিয়ে দাও 9, বি এর জায়গায় -2 আর সি এর জায়গায় -5 বসিয়ে দাও। দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য প্লেন। খুবই সহজ আছে, যেহেতু 3D জিওমেট্রি কোয়েশ্চেন তো একটু কনসেপচুয়াল হয়, এটা ভালো করে পিকচারিক্যালি বুঝতে হবে, তারপর কিন্তু কোয়েশ্চেনটা সলভ করতে সুবিধা হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ, ফাইন্ড দ্য পেডাল ইকুয়েশন অফ দ্য কার্ভ আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কস 2 থিটা। এটার পেডাল ইকুয়েশনটা ফাইন্ড করতে হবে। তো প্রথমে আমরা থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করেছি। ঠিক আছে, তাহলে 2r ইন্টু dr বাই ডি থিটা। তাহলে কেন, কারণ হচ্ছে আমরা পেডাল ইকুয়েশনে যেটা করব, সেই পেডাল ইকুয়েশনে আমার এখানে ট্যান ফাই লাগবে। তো ট্যান ফাইয়ের ভ্যালু হচ্ছে r ইন্টু ডি থিটা বাই dr। তো এখানে r যেহেতু আছে, এটাকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করে দেবো, কিংবা থিটাটাকে আর রেসপেক্টে করলে হতো, বাট এখানে আরকে থিটার রেসপেক্টে করলে তোমার ব্যাপারটা ইজি হবে, কারণ আমার আলটিমেটলি r ইন্টু ডি থিটা বাই dr চাই। তো সেই জায়গাতে, কারণ আমার ওখান থেকে ট্যান ফাই ইকুয়াল টু যেহেতু আর ইন্টু ডি থিটা বাই ডিআর এবং ফাইটা আমার লাগবে, সেই ফাইটা ইউজ করে আমরা পেডাল ইকুয়েশনটা ফাইন্ড করব। তার জন্যে আমরা এখানে এই যে এটা দেওয়া আছে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কস 2 থিটা, এটাকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করলাম। তাহলে হলো 2r dr বাই ডি থিটা ইকুয়াল টু রাইট সাইডে 2 - 2 স্কোয়ার সাইন 2 থিটা। এবার দুদিকে 2 ক্যান্সেল করলে তোমার আসবে আলটিমেটলি r dr বাই ডি থিটা ইকুয়াল টু - a স্কোয়ার সাইন 2 থিটা। এবার আমরা যেটা বলছিলাম, যার জন্য ডেরিভেটিভটা করলাম ট্যান ফাইটা ফাইন্ড করার জন্য, তাহলে ট্যান ফাই ইকুয়াল টু কত হবে, মানে অ্যাকচুয়ালি ফাই ফাইন্ড করার জন্য, বাট ট্যান ফাইয়ের এই ফর্মুলা আছে, ট্যান ফাই ইকুয়াল টু আর ডি থিটা বাই ডিআর ইকুয়াল টু আর ইন্টু ডি থিটা বাই ডিআর কী লিখবো, 1 বাই ডিআর বাই ডি থিটা। দিস ইকুয়াল টু, এবার এখানে আর স্কোয়ার দিয়ে এখানে একটা আর মাল্টিপ্লাই করেছি, কারণ এখানে দেখো আর ডিআর বাই ডি থিটা আছে, তাহলে আর স্কোয়ার ইন্টু 1 বাই আর ডিআর বাই ডি থিটা। এবার আর স্কোয়ারের ভ্যালু পুট করে দাও -a স্কোয়ার কস 2 থিটা, আর ডিআর আর ইন্টু ডিআর বাই ডি থিটার ভ্যালু হচ্ছে এ স্কোয়ার সাইন 2 থিটা। স্কোয়ার ক্যান্সেল হলো, তাহলে এটা হলো কট 2 থিটা কট 2 থিটা। এবার যেহেতু লেফট সাইডে ট্যান আছে, তাহলে এদিকেও ট্যান আনি, তাহলে এদিকে ট্যান এটাকে কট 2 থিটাকে লেখা যায় ট্যান পাই বাই 2 প্লাস 2 থিটা। তাহলে ট্যান ক্যান্সেল হয়ে গেলো, তাহলে ফাই ইকুয়াল টু পেলাম পাই বাই 2 প্লাস 2 থিটা। যেটা আমরা বলছিলাম ফাইয়ের ভ্যালুটা বের করতে হবে, তবেই কিন্তু তুমি পেডালে যেতে পারবে। এইবার আমরা পেডাল ইকুয়েশনে যেতে গেলে হেল্প নেবো পি ইকুয়াল টু আর সাইন ফাই। আমরা জানি পি ইকুয়াল টু আর সাইন ফাই, তাহলে পি ইকুয়াল টু আর সাইন ফাইয়ের জায়গায় এটা পুট করে দাও, তাহলে আর কস 2 থিটা হয়ে গেল। পি ইকুয়াল টু, তাহলে আর কস, আরটা থাক, কস 2 থিটার ভ্যালু হচ্ছে আর স্কোয়ার বাই এ স্কোয়ার, এইখান থেকে কস 2 থিটার ভ্যালু হচ্ছে আর স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা পুট করে দাও। আর এ স্কোয়ারটা যদি কোনাকুনি গুণ করে দিই, তাহলে হবে পি এ স্কোয়ার ইকুয়াল টু আর কিউ, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড পেডাল ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এখানে আমরা দুটো হেল্প নিলাম, একটা হচ্ছে ট্যান ফাই ইকুয়াল টু আর ইন্টু ডি থিটা বাই ডিআর, আর একটা হেল্প নিলাম পি ইকুয়াল টু আর সাইন ফাই। ঠিক আছে, তাহলে আমরা পেডাল ইকুয়েশনে যেতে পেরেছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, ইজ রোলস থিওরাম ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য ফাংশন এফ এক্স ইকুয়াল টু মড এক্স ইন ক্লোজ ইন্টারভ্যাল এ বি। তো এই এফ এক্স ইকুয়াল টু মড এক্সের ক্লোজ ইন্টারভ্যাল -1, 1 মধ্যে যে রোলস থিওরাম অ্যাপ্লিকেবল কিনা সেটা আমাকে চেক করতে হবে। তো রোলস থিওরামের স্টেটমেন্ট কী ছিল, যে এফ এক্স একটা যদি ফাংশন হয় ডিফাইন্ড অন ক্লোজ ইন্টারভ্যাল এ বি, তাহলে এটা অ্যাপ্লিকেবল হতে হলে তিনটে কন্ডিশন ছিল। একটা ফার্স্ট কন্ডিশন ছিল এফ এক্স কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভ্যাল এ বি। 2 নম্বর কন্ডিশন ছিল এফ এক্স ডিফারেন্সিয়েবল অন ওপেন ইন্টারভ্যাল এ বি। আর থার্ড কন্ডিশন ছিল, 3 নম্বর কন্ডিশন ছিল এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, মানে এই এক্সট্রিম পয়েন্ট দুটোয় ফাংশনাল ভ্যালু দুটো ইকুয়াল হবে। এই তিনটে ছিল রোলস থিওরামের কন্ডিশন। তো এই তিনটা কি ফুলফিল করতে হবে, তবেই আমরা বলতে পারবো অ্যাপ্লিকেবল। এবার এই ধরনের কোয়েশ্চেনে যদি আমি ফাংশনের ক্যারেক্টারটা একটু বুঝতে পারি, তাহলে আমার সুবিধা হবে কোনখানে ব্রেক করছে এটা যদি আমি আন্দাজ করতে পারি, তাহলে সেই পয়েন্ট আমি শো করতে পারলেই বলতে পারবো যে নট অ্যাপ্লিকেবল। আর যদি অ্যাপ্লিকেবল হয়, তাহলে ফাংশনটা দেখি আমি বুঝতে পারবো যে তার ক্যারেক্টার কীরকম। যদি সাধারণ ধরো কোনো পলিনোমিয়াল আছে, মানে x² + 2x + 3 এই ধরনের যদি এফেক্টস থাকে, তাহলে সে কিন্তু তার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হবে, যদি লাস্ট কন্ডিশনটা ব্রেক না করে। মানে ওই এখানে যে তোমার ইন্টারভ্যালটা দিয়েছে -1, 1, এই ইন্টারভ্যালের -1 আর 1-এ যদি এফ অফ এক্সের ভ্যালু যদি সেম হয়,
তাহলে কিন্তু বাকি কন্ডিশনগুলো কন্টিনিউটি আর ডিফারেন্সিবিলিটি কিন্তু অটোমেটিক ওগুলো হয়ে যাবে ফর পলিনোমিয়াল ফাংশন এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 এই ধরনের ফাংশনের। আর এখানে যেটা আছে মড এক্সের বা বক্স এক্সের এই ফাংশনগুলো কিন্তু ক্যারেক্টার আমাকে একটু বুঝতে হবে। তো মড এক্সের ক্যারেক্টার কী ছিল? মড এক্স হয় এক্স যেখানে এক্স গ্রেটার দেন 0 আর মাইনাস এক্স যখন এক্সটা লেস দেন 0, মানে পজিটিভের ক্ষেত্রে এক্স হয় আর নেগেটিভের ক্ষেত্রে মাইনাস এক্স হয়। এগুলো আগের অনেক কোয়েশ্চেন আমরা মড এক্সকে দেখিয়েছি। তো এখানে যেহেতু এক্সের উপরে রেস্ট্রিকশন আছে, গ্রেটারের এক্স হচ্ছে আর লেসে মাইনাস এক্স হচ্ছে, তাহলে আমি একটা জিনিস বুঝতে পারছি যে কন্টিনিউটি যদিও হয়ে যাবে কিন্তু ডিফারেন্সিবল হবে না। কেন? দেখো 0 পয়েন্টে ডিফারেন্সিবল হবে না, কিন্তু রোলস থিওরাম বলেছিল যে এফএক্স এই ওপেন ইন্টারভ্যাল এ বির প্রত্যেক পয়েন্টে ডিফারেন্সিবল হবে। তাহলে আমি যদি একটা পয়েন্ট ফাইন্ড করতে পারি যে পয়েন্টে ডিফারেন্সিবল হচ্ছে না এই ইন্টারভ্যালের মধ্যে, তাহলে ওই কোনো ইন্টারভ্যালের মধ্যেই নট ডিফারেন্সিবল, তাই না? একটা ব্রেক পয়েন্ট হওয়া মানে টোটাল সিস্টেম ব্রেক হবে। তাহলে এখানে দেখো আমরা ডিফারেন্সিবিলিটি চেক করব অ্যাট এক্স ইকুয়াল টু 0-তে। এক্স ইকুয়াল টু 0-তে আমরা ডিফারেন্সিবিলিটি চেক করছি। দেখো আর এফ ড্যাশ 0 ইকুয়াল টু কত? লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স মাইনাস এফ 0 বাই এক্স মাইনাস 0। এটার ডিফারেন্সিবিলিটি ডেফিনেশন আগের একটা ভিডিওতে দেখবে দেওয়া আছে। লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ, এরকম একটা ফর্মুলা ছিল ডিফারেন্সিবিলিটির। তো এখানে আর এফ ড্যাশ 0-র ক্ষেত্রে 0 প্লাস হয় এফ এক্স মাইনাস এফ 0 বাই এক্স মাইনাস 0 ইকুয়াল টু লিমিট 0 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 1। ঠিক আছে, কারণ এফ এক্স এখানে তো 0 প্লাস মানে এক্স গ্রেটার দ্যানে এক্স হয়, আর নিচেতে এক্স আছে আর এফ 0 ভ্যালু তো 0, 0 তো 0ই, তাহলে এক্স বাই এক্স থাকছে, ক্যান্সেল হয়ে কত হচ্ছে 1। তাহলে এর ক্ষেত্রে লিমিটেশনের ভ্যালু হচ্ছে 1। আর এল এফ ড্যাশ 0-র ক্ষেত্রে যদি লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস হয়, বাকিটা তো একই থাকবে এফ এক্স মাইনাস এফ 0 বাই এক্স মাইনাস 0। তো এই ক্ষেত্রে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, এখানে যখন 0 মাইনাস হয় তাহলে এক্স লেস দেন 0, তার মানে এফ এক্সটা হবে মাইনাস এক্স, নিচে এক্স থাকবে, এক্স এক্স ক্যান্সেল হয়ে -1। তাহলে রাইট ডিফারেন্সিবিলিটির যে ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু 0 সেটা 1, আর এল এফ ড্যাশ 0-র ভ্যালু হচ্ছে -1। তাহলে এই দুটো ইকুয়াল হচ্ছে না, আর যদি ইকুয়াল না হয় তাহলে ডিফারেন্সিবলও হবে না। দেয়ারফর এফ এক্স ইজ নট ডিফারেন্সিবল অ্যাট এক্স ইকুয়াল টু 0। এবারে এই 0টা কিন্তু -1 আর 1-এর মাঝখানে আছে, -1 এবং 1-এর ইন্টারভ্যালের মধ্যে কোনো একটা পয়েন্ট। তাহলে একটা পয়েন্ট আমি পেলাম যেখানে কিন্তু এফ এক্সটা ওই ডিফারেন্সিবল হচ্ছে না ওই ইন্টারভ্যালের মধ্যে, কিন্তু রোলস বলেছিল, রোলস থিওরাম অনুযায়ী যে প্রত্যেক পয়েন্টে ওপেন ইন্টারভ্যালে প্রত্যেক পয়েন্টে কিন্তু ডিফারেন্সিবল হতে হবে। তাহলে আমি একটা পয়েন্ট ব্রেক পেয়েছি, দেয়ারফর রোলস তাহলে ডিফারেন্সিবল হচ্ছে না, তাহলে এই ইন্টারভ্যালে ডিফারেন্সিবল হচ্ছে না। তাহলে এই তিনটে কন্ডিশনের মধ্যে এই সেকেন্ড কন্ডিশন ব্রেক করে গেল, তাহলে সেকেন্ড কন্ডিশন ব্রেক করলে রোলস থিওরাম ইজ নট অ্যাপ্লিকেবল। কারণ তো তিনটে কন্ডিশন কি তো সাইমেন্টেনিয়াসলি হোল্ড করতে হবে, বাট এখানে কিন্তু সেটা হচ্ছে না, দেয়ারফর রোলস থিওরাম ইজ নট অ্যাপ্লিকেবল।